আমরা গত কয়েক ক্লাসে যেটা দেখেছি সেটা হলো যে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ পিওর বেন্ডিং মোমেন্ট কিভাবে আমরা বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করতে পারি সেটার ফর্মুলা আমরা ডিরাইভ করেছি এবং সেটার জন্য রিলেভেন্ট যেসব জিনিস সেগুলা আমরা ফার্স্ট ইয়ারে দেখে আসলো রিভিউ করেছিলাম। মানে হচ্ছে যে আমার যে কোনো একটা বিমে যদি বেন্ডিং মোমেন্ট একটা এম অ্যাপ্লাই করা থাকে, আমরা পরবর্তীতে বলেছিলাম এটা এম জেড অ্যান্ড আইজেড টেকনিক্যালি, সেটার কারণও বলেছিলাম যে যেটার অ্যাবাউটে মুভমেন্ট, এই জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে যেহেতু মুভমেন্টটা, সেজন্য এটাকে আমরা এমজেড বলতে পারি। এরকম একটা মোমেন্ট যেহেতু সেটা হচ্ছে অ্যাবাউট দিস জেড অ্যাক্সিস, ঠিক আছে, সেজন্য এমজেড বলতে পারি। এবং আই যেটা ইউজ করি সেটা ছিল এই লাইনের অ্যাবাউটে। তো এই লাইনের অ্যাবাউটে মানে অ্যাগেইন জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে, সেজন্য এমজেড অ্যান্ড আইজেড আমরা বলেছিলাম এম এবং আই এর বদলে। বাট এই টার্মে যদি এম ওয়াই বাই আইও বলো খুব একটা কিছু আসবে যাবে না, আগামী টার্মে ইট উইল ম্যাটার, মানে যেহেতু দুই দিকের বেন্ডিং চলে আসবে। এখন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা আইটা ক্যালকুলেট করব বা কিভাবে ওয়াই বাই বার করবো, এগুলি ফার্স্ট ইয়ারে শিখলো, আমরা এটা একটু রিভিউ করে নিয়েছিলাম গত কয়েকটা ক্লাসে। তো সেটার ভিত্তিতে আমরা এখন আজকের ক্লাসে অঙ্ক দেখার চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি আমরা এই ফর্মুলা কিভাবে ইউজ করব। এক্সাম্পল 4, বইতে আগেই বলে রাখি যে মাঝে মধ্যেই কিছু টাইপোগ্রাফিক্যাল এরর থাকে। এখানেও দেখবো যে 38.5 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে, ঠিক আছে। আমি দেখো যে এখানে শেড দিয়ে দিয়েছি বইয়ের যে জিনিসটা ছিল এবং পাশে লিখে দিয়েছি 38.5 কিলো নিউটন মিটার, কিলো নিউটন ইন্টু মিটার, নট পার মিটার, ঠিক আছে, মোমেন্টের ভ্যালুটা। আর এখানে হবে 0.75 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। সো এই দুইটা উল্টা হয়ে গেছে আর কি বইতে, এটা ঠিক করে নিও। এটা বইতে কেটে এটাকে 0.75 কিলো নিউটন পার মিটার করো, আর এখানে এটাকে 38.5 কিলো নিউটন মিটার করো। এনিওয়ে, তাহলে আমরা দেখি যে আমরা আসলে কি চাচ্ছি। আমাদের দেওয়া আছে কি একটা 300/400। যখন কোনো বিমের সাইজ বলা হয় 300/400, মনে রাখবা অলওয়েজ বিমের সাইজটা আমরা আসলে বলি হলো B/H এই হিসাবে। এটা যদি একটা বিমের ক্রস সেকশন দেখতে হয় সেই ক্ষেত্রে তোমাকে যখন কেউ ডাইমেনশন বলবে প্রথমে বলবে এই ডাইমেনশনটা, ঠিক আছে। এটা হলো ফার্স্ট ডাইমেনশন যেটা বলা হয় আমাদের নিয়ম, এবং দ্বিতীয় ডাইমেনশন বলা হবে এটা। কাজেই তোমাকে কেউ যদি 300/400 বিম বলে তাহলে বুঝতেই হবে এই 300টা হলো এই ডাইমেনশনটা, ঠিক আছে, এবং এই 400 যেটা সেটা হচ্ছে তোমার এই ডাইমেনশনটা B/H। সো প্রথমটা হলো বি, দ্বিতীয়টা হলো এইচ। B/H হিসাবে আমরা সবসময় ডাইমেনশন বলি, এবং এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে এইচ। যে ওয়ান্স আমরা জেনে যাই যে আসলে এটা কি মিন করেছে, পরবর্তীতে আমরা সবসময় এটা মাথায় রাখবো যে B/H হিসাবে ডাইমেনশন দেওয়া থাকে। কাজেই এই 300 যেটা সেটা হচ্ছে তোমার এই ডাইমেনশনটা ক্রস সেকশনের, এবং এই 400 যেটা সেটা হচ্ছে এই ডাইমেনশনটা। তাহলে আমরা বিম সেকশনটা দেখতে কি রকম সেটা জেনে ফেললাম। তারপরে কি বলেছে দেখো, যে 0.75 কিলো নিউটন মিটার হচ্ছে তার সেলফ ওয়েট, ঠিক আছে, ওয়েইং 0.75 কিলো নিউটন পার মিটার। কাজেই তোমার যেটা করতে হবে, এটা বইয়ের এই জায়গাটা একটু ভুল আছে, সেটা ঠিক করে নিও। আর এটা 0.75 কিলো নিউটন পার মিটার, নট কিলো নিউটন পার মিটার। এটা জাস্ট বইটা ঠিক করে নাও। এখন এই ওজন আছে, এর বাইরে কি বলছে, একটা আপওয়ার্ড কনসেন্ট্রেটেড ফোর্স অফ 20 কিলো নিউটন এট দ্য এন্ড। তাহলে এখন কি, এবং ফিগারে যেভাবে দেখানো আছে কি এটা এখানে এই এন্ডে ফিক্স সাপোর্ট, তার মানে এখানে তো আর লোড দেওয়ার কোনো মানে নেই। সো দা আদার এন্ড, এখানে ফ্রি এন্ড যেটা সেখানে এই লোডটা দেওয়া আছে। সো তাহলে এইটার ডেটা আমরা কি পেলাম, একটা বিম ক্রস সেকশন যার হচ্ছে 400 মিটার, আমরা বসিয়ে দিলাম 300/400। এরপরে কি বলা হয়েছে, যা সেলফ ওয়েট এটা, তাহলে আমরা এটার উপরে বসিয়ে দিব যে সেলফ ওয়েট আছে 0.75 কিলো নিউটন পার মিটার, সেটা আমরা বসিয়ে দিলাম। এবং বলা হয়েছে কি যে 20 কিলো নিউটন এট দ্য ফ্রি এন্ড আর কি। তাহলে 20 কিলো নিউটন আমরা এঁকে ফেললাম, এখানে একটা ফ্রি এন্ডে ফোর্স দিয়ে দিলাম। তারপরে বলা হয়েছে কি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস এট এ সেকশন 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড। তাহলে কোথায় আমি বেন্ডিং স্ট্রেস বের করতে চাই, ফ্রি এন্ড থেকে 2 মিটার দূরে একটা সেকশন যেটা, সেটাতে আমাকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম স্ট্রেস গুলো বের। বিমের পুরো স্প্যান আসলে আমার দরকার নেই, কারণ আমরা জানি যে আমরা যদি এই জায়গায় কেটে ফেলি এই পার্টটুকুর ফ্রি বডি একই,
সেটা আমরা আঁকি প্রথমে। তাহলে ফ্রি বডিটা দেখতে প্রথমত এরকম হবে। এখানে কি থাকবে, আননোন একটা আমরা কি বলি শিয়ার, আর একটা মোমেন্ট থাকতে পারে, যেহেতু কোনো হরাইজন্টাল লোড নেই কাজেই কোনো অ্যাক্সিয়াল লোডও নাই। তাহলে এটা হচ্ছে তোমার এম আর এটা হচ্ছে ভি। এখন তুমি দেখো এই মুভমেন্ট বের করার জন্য কিন্তু আমার এই টোটাল বিমের স্প্যান কত এটার আদৌ দরকার নেই। এই 2 মিটার ইজ একটা অ্যাডিকুয়েট ডাটা এই পার্টিকুলার এই কেসের জন্য, ঠিক আছে। তাহলে আমরা ফ্রি বডির মধ্যে যেটা করি, সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলে ভি এর মান পেয়ে যাব। এবং যে কোনো পয়েন্টসে আমি এই পয়েন্ট থেকে কেউ যদি ভি বাইর করতে না চাও, কারণ ভি এর কোনো কাজ নাই এই অঙ্কের মধ্যে, কাজে আমি যদি এই পয়েন্ট থেকে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 করি তাহলে ভি আদৌ আমার হিসাবে আসে না। তাহলে কি আসবে দেখো, আমরা লেখার চেষ্টা করি, খাতাতে তোমরা লেখো। এই পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্ট থেকে যেহেতু মোমেন্ট নিচ্ছি, সে আমরা যদি বলি ক্লকওয়াইজ মোমেন্ট 0, তাহলে কি আসবে +20 ইন্টু 2। তাহলে তোমার খাতায় লেখলা +20 ইন্টু 2। এই পয়েন্ট থেকে আর কে মোমেন্ট দেয়, আর মোমেন্ট দেয় হলো তোমার যে ইউনিফর্ম লোডটা আছে 0.75 কিলো নিউটন পার মিটার। তাহলে টোটাল লোডটা কত, 0.75 ইন্টু 2। এখান থেকে টোটাল লোডের সেন্ট্রয়েড কত, এটার অর্ধেক, তার মানে 1। তাহলে সেটা কি দেয়, এই পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়। তাহলে চিহ্নটা কি হবে, মাইনাস। তাহলে আমাদের আসতেছে কি, প্লাস হইলো কত, এটা 20 ইন্টু 2। তাহলে +20 ইন্টু 2 আসলো প্রথমে, তারপরে কি হতেছে, ইউনিফর্ম লোড যেটা আছে সেটা হবে বিয়োগ। তাহলে 0.75 ইন্টু 2 ইন্টু 0.75 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই হইতেছে আমার ইউনিফর্ম লোডের মোমেন্ট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আর কে আছে, আর হলো এখানে একটা ইন্টারনাল মোমেন্ট আছে, আমরা এটাকে টপে কম্প্রেশন যেহেতু পজিটিভ সেই হিসাবে দেখালাম। তাহলে এটাকে যদি তুমি বলো এম, তাহলে কি আসবে ইকুয়েশনে, -m ইজ ইকুয়াল টু 0। তাই এখন তুমি সাইড ট্রান্সফার করে এমটা ক্যালকুলেট করো, দেখো যে এম এর মান পাওয়া যায় 38.5 কিলো নিউটন মিটার। জাস্ট একটু কুইকলি ক্যালকুলেটারে টিপ দিয়ে দেখো যে আসলো কিনা, না আসার কোনো কারণ নেই। 20 ইন্টু 2 মাইনাস 0.75 ইন্টু 2 ইন্টু 1, এটাই আমরা একটু আগে বামে যেটা লিখেছিলাম সাইড ট্রান্সফার করার পরে এম এর ইকুয়েশন। তাহলে এম এর ভ্যালু আসে তোমার 38.5 কিলো নিউটন মিটার। ওয়ান্স আমরা এটা জেনে গেলাম, আমাদের এর বাইরে কি জানা আছে, আমাদের জানা আছে বেন্ডিং স্ট্রেসের একটা ফর্মুলা, আমরা যেটা গত 2 ক্লাস ধরে দেখে আসছি। সেটা কি, লংজিটিউডাল ডিরেকশনে বা অ্যাক্সিয়াল ডিরেকশনে যে স্ট্রেসটা ডেভেলপ করবে ডিউ টু পিওর বেন্ডিং মোমেন্ট, সেটা হলো my/i, অথবা যেহেতু জেড অ্যাক্সিস এটা mz/iz ইনটু y, এবং সামনে মাইনাস চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এখানে লিখে ফেলি। এখন আমাদের ইকুয়েশন হচ্ছে মাইনাস সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস mz/iz ইনটু y। ইকুয়েশন হচ্ছে প্রথমে সেটা। এখন দেখো আইটা আমার দরকার হবে, বুঝাই যাচ্ছে। তাহলে আইটা কি, আই হচ্ছে তোমার হরাইজন্টাল অ্যাক্সিসের অ্যাবাউটে আই। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিসের অ্যাবাউটে হলো তোমার এই যে এটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইজ দ্য নিউট্রাল অ্যাক্সিস, আমরা এর আগের দিন দেখে এসেছি। তাহলে রেক্টেঙ্গুলার সেকশনের সেন্ট্রয়েড কোথায় থাকে আমরা জানি যে এটার মিড হাইটে, তাহলে 400/2 200 হাইটে থাকবে, 200 হাইটে থাকবে এই সেন্ট্রয়েডটা, তার মানে এটা আছে নিচের থেকে 200 উপরে। তাহলে এটার অ্যাবাউটে আই এর ফর্মুলা আমরা জানি, তাই না, bh³/12। এটা আমরা দেখে আসছি। বি কি ছিল, বি ছিল হরাইজন্টাল ডাইমেনশনটা এবং এইচটা ছিল হাইটটা। তাহলে এই অ্যাক্সিসে আই হবে bh³/12, এই হচ্ছে বি আর এটা হচ্ছে h³/12। তাহলে আমরা আই এর ভ্যালু বের করতে পারলাম, ঠিক আছে। এটা ইঞ্জিনিয়ারিং টার্মে লিখলে লেখা উচিত 1.6 ইন্টু 10⁹ মিলিমিটার টু দি পাওয়ার 4। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে আমরা লিখি হলো 10⁻³ 10⁻6 10⁻9, এইভাবে নেগেটিভের দিকে লেখার সময় 10⁻³ 10⁻6 and 10⁻9। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাইলে লেখা আর কি। সো প্রিফারেবল ইউ রাইট 1.6 ইন্টু 10⁻9। এখন বিএইচ সবসময় আমরা বুঝতে পারবো যে যেই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করতেছি বিএইচ সেটা দেখতে হবে। সো আমি এটা যদি একটা বিম হয় এবং আমার যদি বলি হরাইজন্টাল অ্যাক্সিস এটা এবং তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস যদি বলো তুমি এটা, তাহলে এই অ্যাক্সিসের জন্য যখন তুমি হিসাব করতেছো ফর দিস অ্যাক্সিস, এই অ্যাক্সিসের জন্য যখন হিসাব করতেছো তখন কি বি হচ্ছে এইটা এবং এইচ হচ্ছে এইটা। ওয়ারেস তুমি যখন এই অ্যাক্সিসের জন্য হিসাব করবা
তখন কি হবে? বি হবে এটা এবং এইচ হবে আদার ডাইমেনশন। এগুলো আমরা সব ফার্স্ট ইয়ারে দেখে এসেছিলাম, কাজে এগুলি যারা যারা ভুলে গেছো আরেকবার দেখেন। তাহলে আমরা bh³/12 এর ভ্যালু, মানে সোজা কথা আমার রিলেভেন্ট অ্যাক্সিস এর অ্যাবাউটে যে আইটা সেটা আমরা বের করে ফেললাম। এখন আমরা ক্রস সেকশনের দিকে তাকাই। ক্রস সেকশনটা কি? একটা সিমেট্রিক সেকশন। কাজেই মোমেন্ট অ্যাপ্লাই করা আছে আমাদের কিভাবে? মোমেন্ট অ্যাপ্লাই করা আছে এইভাবে, এই অ্যাক্সিস এর অ্যাবাউটে। তাহলে এই জায়গাটাতে কম্প্রেশন ম্যাক্সিমাম হওয়ার কথা, কারণ আমরা দেখছি যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বা নিউট্রাল অ্যাক্সিস থেকে স্ট্রেস গুলা লিনিয়ারলি ভ্যারি করে। তাহলে যেইভাবে আমার মোমেন্টটা এসেছে, আমরা যেদিকে ধরছিলাম সেই দিকে প্লাস পাওয়া গিয়েছে, কাজে এটা এই মোমেন্টের ভ্যালু টপে কম্প্রেশন দিবে। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেশন হবে বোঝা যায় এই জায়গায়, এবং ম্যাক্সিমাম টেনশনটা হবে এই জায়গায়। যেহেতু সিমেট্রিক সেকশন, দুইটাই সমান হবে। যদি ডিফারেন্ট কোনো সেকশন হতো, সে এরকম একটা সেকশন হতো, সে ট্রায়াঙ্গুলার সেকশন যদি হতো, তাহলে কোথায় থাকতো? h/3 তে থাকতো। তাইলে কম্প্রেশনের জন্য ডিস্টেন্স হতো এইটা 2h/3, আর টেনশনের জন্য ডিস্টেন্স হতো এটা, যেটা হলো h/3। তখন ডিফারেন্ট হতো, কিন্তু পার্টিকুলার এই প্রবলেমে তোমার এই দুইটা ডাইমেনশনই সমান। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে দুই দিকের এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্সই সমান। কাজেই বইতে যেটা করছে একবারে ক্যালকুলেট করে দিচ্ছে, ঠিক আছে, একবারে এই হিসাবটা করা হয়েছে। যদি সিমেট্রিক সেকশন না হয়ে এরকম কিছু হতো, তখন তোমার সেইভাবে দেখে বসাতে হতো। কাজেই তুমি এরকম একবারে লিখতে পারবা কি পারবা না, সেটা ডিপেন্ডস অন দা গিভেন প্রবলেম আর কি। তাহলে আমরা যেটা করি সেটা হলো -my/i। এম এর ভ্যালু কত? 38.5 আমরা পেয়েছি। তাহলে এটা কি ইউনিটটা আমাদের কনসিস্টেন্ট বসাইতে হয়। ইউনিটটা এখানে আছে কিলোনিউটন মিটার, আবার আমরা আই হিসাব করেছি মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা যেটা করি 38.5 কে যদি 10⁻³ দিয়ে একটা গুণ দেই, তাহলে এটা হয় তোমার নিউটন। 10⁻³ দিয়ে যদি আরেকটা গুণ দেই তাহলে হয় সে মিলিমিটার। তাহলে 38.5 ইন্টু 10⁻⁶, এটা হবে নিউটন মিলিমিটারে মোমেন্টের ভ্যালু। টপে ওয়াই এর ভ্যালু হচ্ছে +200, বটমে ওয়াই এর ভ্যালু হচ্ছে -200। কাজে একবারে যদি এরকম ক্ষেত্রে লেখা হয় কোনো কারণে, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু বসালাম +-200, আর আই এর ভ্যালু তো আমরা আগেই দেখেছি কত আসে, সেই আই এর ভ্যালুটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। নাও এটা হিসাব করার পরে যেটা আসে, টপে আসবে কম্প্রেশন 4.81, নিচে আসবে টেনশন, মানে মোমেন্টের ডিরেকশন দেখে আমরা বুঝতেছি এখানে কি হবে, এইদিকে নর্মাল স্ট্রেসটা হবে এইদিকে, আর বটমে নর্মাল স্ট্রেসটা হবে এইদিকে। তাহলে নিচে হবে +4.81 এবং নিচে হবে +4.81, উপরে হবে -4.81। সো এই হচ্ছে খুব একটা সহজ অঙ্ক আমরা দেখলাম। কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে এই অঙ্কে জিজ্ঞেস করতে পারো। ওকে, যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি ধরলাম যে সহজে এটা বোঝা গিয়েছে। তাহলে আমরা এটা দেখেছি 4, এবার আমরা যাই এক্সাম্পল 5-এ। এক্সাম্পল 5 এর ছবিটা আগে বোঝার চেষ্টা করো যে কি দেওয়া আছে। ছবিতে খেয়াল করো যে তোমার একটা একটা ছবি দেওয়া আছে, কিরকম খেয়াল করো। এখানে তোমার ছবিটা দেখা যাচ্ছে যে এই দিকে নিচের দিকে কোনো ডটেড লাইন আর নাই, লাস্ট ডটেড লাইনটা এই জায়গায় আছে, এই জায়গায়, আর উপরের দিকে এই ডটেড লাইনটা এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত এসেছে। সো ফার্স্ট ইয়ারে যেহেতু আমরা ড্রয়িং করেছি, এটা থেকে আমরা বুঝতে পারি যে এই জায়গাগুলোতে একটা অন্য ধরনের কনস্ট্রাকশন আছে বা হিডেন অবজেক্ট আছে এই জায়গাটায়, ঠিক আছে। সো এইটা যদি এখন খেয়াল করো, এখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে, এই জায়গায় কাটা হয়েছে, এই ক্রস সেকশনটা হচ্ছে এইটা। তাইলে এই দুইটা ছবি যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে এটা আসলে কোনো সলিড অবজেক্ট না, এটা একটা এই ধরনের সেকশন, যেখানে এটা দেখতে কিসের মতো বলবো, তুমি যদি এটাকে ঘুরে দাও সি এর মতো দেখতে, কাজে এগুলাকে বলে সি সেকশন, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেম যেটা, সেটা আমরা যদি গিভেন এলিভেশন এবং ক্রস সেকশনের সাথে ম্যাচ করি, আমরা বুঝতে পারবো যে এটা একটা সি টাইপ অফ সেকশন দেওয়া আছে আমার। ফাইন, ওয়ান্স সিটা আমরা বুঝে ফেললাম, ডাইমেনশন দেখানোই আছে এখানে বইতে, ডেফিনেটলি তোমার এটা দেওয়া থাকবে না, এটা আমাদেরকে হিসাব করতে হবে। কাজেই খাতা কলম ক্যালকুলেটর নাও, আমি মুখে মুখে বলবো, তোমরা সেইভাবে করবা। ডাইমেনশন যেটা দেওয়া আছে, জিওমেট্রিক প্রপার্টি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা এবং এইটা এবং এইটা, ঠিক আছে। সো এই জিনিসটা দেওয়া থাকবে না যদি পরীক্ষায় এই ধরনের কোনো প্রবলেম আসে।
তোমার জিওমেট্রিক কনফিগারেশন যেটা সেটাই দেওয়া থাকবে। তাহলে এটা এমন একটা সি চ্যানেল যার এই ডাইমেনশনটা 4 ইঞ্চি, এই ডাইমেনশনটা 4 ইঞ্চি, সি তে এইটা আর এটা সমানই হয়। ঠিক আছে, অন টপ অফ দ্যাট আর কি আমরা দেখতে পেলাম যে এই সি এর থিকনেস গুলা একদম কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এইটাও 1 ইঞ্চি, তিনোটা ডাইমেনশনই 1 ইঞ্চি করে বইতে দেওয়া আছে। এখন একটু পাওয়ার পরে আমরা বুঝতেছি যে আমরা আছি কোথায়। আমরা আছি বেন্ডিং স্ট্রেসের প্রবলেমে। তার মানে একটা মোমেন্ট থাকবে, সেটার থেকে আমার my/i বা -my/i এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাইলে মোমেন্টটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কোন মোমেন্ট আর কোন আই আমার কাজে লাগবে। সেটা করতে হলে আমার প্রশ্নটা একটু এখন দেখতে হবে। দেখো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, বলেছি কি ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস অ্যাক্টিং নর্মাল টু সেকশন এ। তার মানে এখানে যে সেকশনটা নিব তার উপরে যে নর্মাল টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেস ম্যাক্সিমাম হবে সেটা বাইর করতে of the machine bracket shown in figure 12 এবং caused by a force of 8 কিপ যেটা আমাদের দেখানো আছে। তাহলে কি করতে হবে আমরা সেটা বুঝে ফেলেছি যে এই সেকশন যেটা বা এই সেকশনের উপরে ম্যাক্সিমাম টেনসাইল এবং ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেসটা কত সেটা আমাদের বের করতে হবে। এটা যদি বের করতে চাই কিভাবে করব? প্রথমে দেখো এই ছবিটাকেই আমি একটু অন্যভাবে আঁকি। ঠিক আছে, সে এখানে আমি কেটে ফেললে তাহলে জিনিসটা কি হবে? কেটে ফেললে আমি উপরের পার্ট যদি দেখি, উপরের পার্টটা হচ্ছে এরকম। ঠিক আছে, তার উপরে লোড কি আছে দেখো, তার উপরে এইদিকে একটা 8 কিপ লোড আছে। তাহলে উপরের পার্ট আমরা দেখতেছি, তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 8 কিপ। এটা যদি হয় 8 কিপ, এটা হবে 8 কিপ। ঠিক আছে, তাহলে 8 কিপ এন্ড 8 কিপ আমরা লিখে ফেললাম। এখানে দেখো এই পয়েন্টের অ্যাবাউটে যদি আমরা মোমেন্ট নেই, এই ডিস্টেন্সটা দেওয়া আছে কত, 16 ইঞ্চি। তাহলে এই লোডটা কি করতেছে, এই পয়েন্টের অ্যাবাউটে 8 × 16 একটা মোমেন্ট জেনারেট করতেছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার যদি ব্যালেন্স করতে হয়, সিস্টেম যদি ব্যালেন্সে থাকতে হয়, তাহলে এইখানে ইন্টারনাল 8 × 16 কিপ কত ডিস্টেন্স ইঞ্চি, 8 × 16 কিপ ইঞ্চি আমার এখানে ইন্টারনাল মোমেন্ট ডেভেলপ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলে এই জায়গায় যদি আমরা কাটি ইন্টারনাল ফোর্সের মান কত। ঠিক আছে, এটা যদি আমরা বুঝে থাকি, আমি যেটা করব এই জায়গাটার একটা আইসোমেট্রিক ভিউ আঁকি। তাহলে আইসোমেট্রিক ভিউ যদি আঁকো, এগুলি স্ট্রেট লাইন হবে। আমি আঁকতে গেলে তো বুঝতেই পারতেছো আমি মাউস দিয়ে আঁকতেছি, এটা আসলে স্ট্রেট লাইন দেখা যাবে না, এগুলো একটু বাঁকা তাড়া হয়ে যাবে। বাট টেক ইট অ্যাজ এ স্ট্রেট লাইন। বা খাতায় তোমরা যেহেতু খাতা কলমে আঁকতে পারবা, তোমরা সুন্দর করে আঁকো। এই যে এই ছবিটা আমি আঁকতেছি, আমাকে একটু ফলো করে আঁকো। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা। আইসোমেট্রিক ভিউ যদি আঁকি এই জায়গাটায়, তাহলে সেটা দেখতে এরকম হবে। ফাইন, সেটা যদি হয়, এখন দেখো আমার এই মোমেন্টটা এই যে 8 × 16 উপরের পার্টে যদি থাকে ক্লকওয়াইজ, নিচের পার্টে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে এই 8 × 16টা, কারণ আমি দুইটাকে যখন জোড়া দিব আমার এই ফিগারটা ফেরত আসতে হবে যেখানে কোনো কিছু নাই। ঠিক আছে, এবং এটা যদি ডান দিকে থাকে, এটা বাম দিকে 8 কিপ থাকবে, হরাইজন্টালি এইদিকে একটা 8 কিপ থাকবে। তাইলে তোমার দেখো এই দুইটা যখন জোড়া দাও, এইটা আর এইটা ক্যান্সেল করবে এবং এটা ক্যান্সেল করবে। এখানে আছে তোমার ক্লকওয়াইজ, এখানে আছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা যেটা বুঝলাম যে আইসোমেট্রিক ভিউর উপরে একে বুঝলাম যে আমার জিনিসটা দেখতে এরকম হচ্ছে। তাইলে এখন দেখো আমরা একটু অ্যাক্সিস সেট করি। অ্যাক্সিস সেট করলে মনে করো এটা একটা অ্যাক্সিস। আচ্ছা, কালারটা ওদের ডিফারেন্ট হওয়া ভালো ছিল। এটা একটা অ্যাক্সিস হতে পারে, লংজিটিউডাল ডিরেকশনে এটা একটা অ্যাক্সিস হতে পারে। ঠিক আছে, তাহলে লংজিটিউডাল অ্যাক্সিসকে আমরা নাম দেই কি? সবসময় আমরা বলি লংজিটিউডাল অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস। আমাদের ফর্মুলা তো আছে সিগমা এক্স। এখন দেখো এটাকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন দাও। নরমালি আমরা কি করি, এক্স অ্যাক্সিসটা এইভাবে আঁকি না, নরমালি আমরা এইভাবে এক্স অ্যাক্সিস আঁকতে পছন্দ করি। এখন এটারে এঁকে ফেলছি আমরা উপর দিকে। তো আমাদের চিন্তার সাথে মিলানোর জন্য, সহজে বোঝার জন্য আমরা এটারে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন দিই। তাহলে ওয়াইটা আমাদের নর্মাল কনভেনশন অনুযায়ী এই দিকে আসে। সো দিস ইজ দ্য ওয়াই। এখন এক্স থেকে ওয়াই দিকে ঘুরাইলে তোমার স্ক্রু জেড এর দিকে যায়। তাহলে বুঝতে পারলা, তোমার যদি তুমি এইভাবে একটা রোটেশন দাও, এটাকে স্ক্রু হেডটা কোন দিকে মুভ করবে? স্ক্রু হেডটা মুভ করবে এদিকে। তাহলে দিস ইজ দ্য পজিটিভ জেড অ্যাক্সিস এর ডিরেকশন।
ওয়ান্স আমরা অ্যাক্সিসটা সেট করলাম, মানে 1/1 তোমার সবই ঠিকভাবে করে যেতে হবে, কাজে আমরা অ্যাক্সিসটা সেট করলাম। অ্যাক্সিসটা সেট করার পরে এখন আমরা বলো যে এইটা কি, এটা হচ্ছে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে এই যে এই মোমেন্টের ভ্যালুটা আমরা পেয়েছি। তাহলে মোমেন্টের ভ্যালুটা কত, এটা কত হবে, একটু আগে আমরা দেখে এসেছি 8 × 16 কিপ ইঞ্চ মোমেন্ট আমরা পেয়ে গিয়েছি আগে। ঠিক আছে, এটা 8 কিপ ইন্টু 16 ইঞ্চ। এখন লাগবে কি, আমার ফর্মুলাটাতে আছে সিগমা এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এম ওয়াই বাই আই। এই হচ্ছে আমাদের ফর্মুলা, সিগমা এক্স এর ভ্যালুতে মাইনাস এম ওয়াই বাই আই। তাহলে এম এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এম নিয়ে আর টেনশনের কিছু নেই, ইউনিট প্রপার রাখতে পারলেই হলো। আই লাগবে, আই লাগবে আমরা জানি কার অ্যাবাউটে লাগবে, যে অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট সেই অ্যাক্সিসের অ্যাবাউটে আই লাগবে। তাহলে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে আইটা বের করতে হবে। তার মানে কি আমার আসলে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় আছে সেটা লোকেট করা দরকার, বা ওয়াই বারটা ক্যালকুলেট করা দরকার, তারপরে এই নিউট্রাল অ্যাক্সিসের অ্যাবাউটে আইটা বের করতে হবে। ঠিক আছে, এম এই ফর্মুলা তো ভুল লিখলাম, কেউ কিছু বললাম না, এম ওয়াই বাই আই মুখে বললাম আর লেখার সময় এখানে আরেক জিনিস লিখে ফেললাম। সো সিগমা এক্স ইজ ইকুয়াল টু কি এম ওয়াই বাই আই, সামনে একটা মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইটার কোয়ান্টিটি গুলো আমরা বের করার চেষ্টা করছি, যে বললাম যে এমটা অলরেডি ক্যালকুলেটেড, তাহলে আমার আইটা দরকার বা ওয়াই গুলা দরকার। আই বের করতে হলে তোমার নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা লোকেট করতে হবে, এবং সেটা লোকেট করার পরে আমার সেটার অ্যাবাউটে আইটা বের করতে হবে। তাইলে এখন দাঁড়াইলো কি, এখন দাঁড়াইলো এই যে এইটা যে আমরা বের করব, তাইলে এই হচ্ছে আমার সিচুয়েশন। যারা যারা মানে হিসাব করতে একটু দুর্বল তাদের জন্য আমি সহজ করে রাখতেছি আবার। তাহলে এই যদি হয় আমার, এই যদি হয় আমার অ্যাক্সিস গুলা, এটাকে আবার খাড়া যেভাবে তোমরা সোফার সারা জীবন করে আসছো ফার্স্ট ইয়ারে সেইভাবে আঁকলাম। তাইলে এই ডিস্টেন্সটা প্রথমে আমার বের করা দরকার, ওয়াই বার যেটা সেটা বের করা দরকার। তাহলে ওয়াই বার কি আমাদের জানাই আছে, ওয়াই বার ইজ ইকুয়াল টু আমরা ফার্স্ট ইয়ারে দেখে আসছি কি, ওয়াই বার ইজ ইকুয়াল টু সাম অফ, সাম অফ কি ছিল, এ আই ওয়াই আই, সাম অফ এ আই ওয়াই আই ডিভাইড বাই সাম অফ এ। এটা আমরা ফার্স্ট ইয়ারে দেখে আসছি। তাহলে যেটা করা যায় এখানে, আমি ধরি একটা বইতে 3টা এরিয়া নিয়ে করছে, আমরা 3টা এরিয়া না নিয়ে আর একটু সহজ করার চেষ্টা করি। আমরা ধরি যে, আমরা ধরি যে একটা সলিড এরিয়া আছে এরকম, আর সেটার থেকে মনে করো আমরা বিয়োগ করে দেই আরেকটা সলিড এরিয়া এরকম। তাহলে আমরা যেটা করতে পারি, পুরাটা একটা এরিয়া A1, যার ডাইমেনশন কত হবে আমরা ডাইমেনশন গুলা দেখেই আসি, যে অলরেডি বইতে দেওয়া আছে। এই এটা 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি। তাহলে আমরা প্রথমে যেই সলিড এরিয়াটা চিন্তা করলাম সেটা হলো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আর পরে যেটা বিয়োগ করে দিতে চাচ্ছি সেটা কত, এটুকু যদি এক হয় এটা এইদিকে হবে এক, এক বাদ দেওয়ার পরে 4-এর থেকে এটা 2 ইঞ্চি আর এটা হবে 3 ইঞ্চি। তাহলে আমাদের ডাইমেনশন গুলো আমরা ছবিতে লিখতেই পারি, এটা 4 ইঞ্চি, পুরাটা 4 ইঞ্চি, এখানে এই ডাইমেনশনটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে ভিতরেরটা কত, এই দিকেরটাও 1, এই দিকেরটাও 1, তাহলে ভিতরেরটা কত 2/3। তাহলে এখন তুমি এই ফর্মুলার মধ্যে বসাও, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে হিসাব করে এখন এখানে বাজে 24, তো 24 মানে কিছুটা পার হয়েছে, বেশি সময় লাগা উচিত না। 26-এর মধ্যে আমাকে বলো যে কত আসলো ওয়াই বারের ভ্যালু।
কত আসলো বলো? হিসাব করো, আমি তো লিখেই দিলাম ফাইনালি কি লিখতে হবে সেটাও আমি লিখে দিলাম যে ইভেনচুয়ালি এটা এরকম এরকমই আসার কথা। পুরাটা যদি ধরো 4/4, তাহলে A1 আর 4/4 সেন্টার থাকবে কোথায়? নিচের থেকে 2 ইঞ্চি উপরে। A1 Y1 বিয়োগ করতে হবে কত? 2 ইঞ্চি/3 ইঞ্চি সেকশনটা। তাহলে A2 ইন্টু এটা সেন্টার থাকবে কোথায়? 3/2 হলো 1.5 আর নিচে আছে 1/2। তাহলে তাহলে নিচে আবার সাম অফ এ হইলো এটা। তাহলে দেখো কত আসছে বলো। 1.7। 1.7। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ঠিক আছে বইতে কত আছে মিলায় নেই। তোমার এই যে 1.7 ফ্রম লাইন এবি। লাইন এবি মানে বটমের যে লাইনটা সেটা আর কি। দেখো আমরা যেটাকে থেকে আঁকছি যে এবি লাইনটাই হলো বটম আর কি, ঠিক আছে। তো এখানে যেহেতু ক্রস সেকশন খাড়া, সেই জন্য টপ বটম তো আসলে বলার উপায় নেই, সেই জন্য একটা লাইন রেফারেন্স দেওয়া হয়েছে এবি এবং ফ্রম লাইন এবি বলা হয়েছে। সো ওয়ান্স আমরা এটা জেনে গেলাম ওয়াই বার, তারপরে কি BH³/12 প্লাস AD স্কোয়ার ফর্মুলা, তাই না? আমাদের জানা আছে যে কোনো সেকশনের জন্য আইটা আমরা কিভাবে ক্যালকুলেট করি। এটা যদি একটা ক্রস সেকশন হয়, তার সেন্ট্রয়েডের অ্যাবাউটে আমরা জানি কি, তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা সেটার অ্যাবাউটে হচ্ছে মিড হাইটে যেটা আছে আর কি BH³/12। কিন্তু তুমি যদি এটারে অন্য কোনো জায়গায় চাও, এখানে না চেয়ে যদি এই জায়গায় আই বাইর করতে চাও, তখন কি করতে হয়? BH³/12 প্লাস এখান থেকে যে ডিস্টেন্সে তুমি শিফট করতে চাও সেটা যদি ডি হয়ে থাকে, AD স্কোয়ার যোগ করতে হয়। সো আমাদের এখানে যেটা করতে হবে, এই ডিটা বের করতে হবে, AD স্কোয়ারটা আমরা যোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো AD স্কোয়ার আমরা করব। তাহলে আমাদের কি আছে? এই একটা ক্রস সেকশন আছে যেটাকে আমরা ধরছিলাম এরকম, যার থেকে আবার এরকম একটা পার্ট নাই। হাউএভার আমরা জেনে গিয়েছি যে 1 কত জানি বললাম, 1.7 এই জায়গায় তার সেন্টার। তাইলে I1 কত? I1 হবে এই BH³/12 প্লাস AD স্কোয়ার। ডিটা কত এখানে? তাহলে এটা হচ্ছে নিচের থেকে আছে, তুমি বলতেছো এটা 1.7-এ, আর এই ডিস্টেন্সটা এই এই 1.7-এ আছে। আর পুরাটার জন্য কত ছিল? পুরাটার জন্য এই সলিড ক্রস সেকশনের জন্য ছিল কত? সেন্ট্রয়েড ছিল 2 ইঞ্চি উপরে। তাহলে শিফট করতে হবে কত? 0.3 ইঞ্চি, তাই না? 2 ইঞ্চি/4 ইঞ্চি সেকশন তো নিচের থেকে 2 ইঞ্চি উপরে ছিল, তাই না সেন্ট্রয়েডটা? তাহলে এই পুরা সলিড সেকশন যেটা, সেটার জন্য I1 অ্যাবাউট দিস আমাদের ক্যালকুলেটেড নিউট্রাল অ্যাক্সিসে BH³/12 প্লাস AD স্কোয়ার করলে এ তো 4/4। ডি এর ভ্যালু হচ্ছে কত? এইটা মাইনাস এইটা। আর দ্বিতীয়টার জন্য কি, যেটা আমরা বিয়োগ করে ফেলবো আর কি, যেটা আমাদের আসলে নাই, নন এক্সিস্টেন্ট যেটা, এটার জন্য এটা সেন্ট্রয়েড ছিল আমরা আগে দেখছিলাম কত? 1.5 প্লাস 1 2.5-তে। তাহলে 2.5 থেকে সেটাকে শিফট করতে হবে 1.7-এ। তাহলে 2.5 মাইনাস ডি এর মানটা হবে ওটার জন্য 2.5 মাইনাস 1.7 ইঞ্চি, তাই না? তাহলে ডি স্কোয়ার হবে এইটার স্কোয়ার দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? I1 মাইনাস I2 করো, তাইলে তো পুরো ক্রস সেকশনের আই পাওয়া যাবে অ্যাবাউট দিস লাইন, যেই লাইন আমরা সেন্ট্রয়েডটা বের করছি। তাহলে I1 বের করো BH³/12 প্লাস AD স্কোয়ার, আর I2 বাইর করো BH³/12 প্লাস AD স্কোয়ার। I1 মাইনাস I2 করো, তাইলেই তুমি পেয়ে যাবা যে এই ক্রস সেকশনের এই লাইনের অ্যাবাউটে আই ভ্যালুটা কত। তাড়াতাড়ি করো, করে আমাকে বলো, করে বসে থেকো না, যাবি হয়ে যায় সেই সংখ্যাটা আমাকে বলবা কত আসলো।
কত আসলো I1 মাইনাস I2 বলো। I1 এর ভ্যালু বাইর করলা, এখান থেকে I2 এর ভ্যালু বের করলা, I1 মাইনাস I2 করে দিবা। এটা এত সময় লাগলে তো হবে না, তাড়াতাড়ি বলো। লিখেও দিয়েছি আমি ইকুয়েশন গুলা কি আসবে এই ছবির থেকে। So 14.43. আচ্ছা আমরা দেখি তাহলে কি আসে। 14.43 বললো একজন। তাহলে দেখো এই যে 14.43 বইতে করছে একভাবে, আমরা করছি আরেকভাবে, তাতে কিছু আসা যায় না। অ্যাজ লং এজ তোমার করা ঠিক থাকবে। বইতে কি করছে দেখো, বইতে করছে তোমার দুইটা এরিয়া যোগ করছে। দুইটা এরিয়া যোগ করছে মানে কি সেটা একটু খেয়াল করো। বইতে এই একটা এরিয়া ধরছে আর 2, 3 সেম, বা এইরকম একটা জিনিস, মানে 2, 3 সেম যেহেতু দুইটারে মাঝখানে নিয়ে আসছে, যেহেতু এই লাইনের অ্যাবাউটে আই, কাজে এইটারে তুমি এইভাবে জোড়া দিলেও কিছু আসা যায় না। তাইলে এইটার আই যোগ করছে আর এটার আই যোগ করছে, ঠিক আছে। সো এটাতে কিছু আসা যায় না যে তুমি কিভাবে করবা আর কি, ঠিক আছে। অ্যাজ লং এজ তোমার চিন্তা ঠিক আছে, তুমি একটার থেকে আরেকটা বিয়োগ করে করতে পারো আমি যেভাবে বললাম, অথবা তুমি চাইলে তিনটা এরকম আলাদা আলাদা ধরতে পারো 1, 2, 3। সেই 1, 2, 3 ধরাও তোমার ইচ্ছা মতো হইতে পারে। চাইলে তুমি এটারে এইদিকে নামায় দিতে পারো, এটারে এইদিকে নামায় দিতে পারো। মানে 3 বলতে পুরা এইটা বুঝাইতে পারো, 1 বলতে শুধু এইটুকু বুঝাইতে পারো, 2 বলতে এইটুকু বুঝাইতে পারো। চাইলে তুমি এটারে এইদিকে বাড়াইতে পারো, মানে 1 মানে হইলো এইটুকু, 2 আর 3 এইটুকু। এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে দেখছো। সো তোমার যেভাবে করতে ভালো লাগে সেইভাবেই করো, অ্যাজ লং এজ তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এবং লেখা ঠিক থাকে, ইট শুড বি ওকে। তাহলে 14.43 আসলো। তাহলে এখন আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস MY বাই I, ঠিক আছে। বইতে খেয়াল করো চিহ্নটা উঠায় দিছে কি জন্য। চিহ্নটা উঠায় দিছে যেখানে কম্প্রেশন সে শুরুতেই ওই জায়গাটা আইডেন্টিফাই করে কম্প্রেশন লেখছে, যেখানে টেনশন সেখানে শুরুতেই আইডেন্টিফাই করে টেনশন লেখছে। আমাদের যদি এগুলা নিয়ে ঝামেলা হয় আমরা উঠানোর চেষ্টা করব না, আমরা আমাদের মতোই লিখবো আর কি। সো আমাদের সেকশন ছিল কি, এই, তারপরে এই, এই, তোমরা ঠিক মতো আঁকো আর কি, আমি আমার মতো আঁকতেছি, একটু এদিক ওদিক হবে আমার। তাহলে সেকশনটা ছিল দেখতে এরকম আমাদের জন্য, এবং সেটার মধ্যে মোমেন্ট ছিল কি, আমাদের মোমেন্টটা ছিল তোমার এরকম একটা মোমেন্ট ছিল। তো এরকম একটা যদি মোমেন্ট থাকে আমরা জানি যে এই জায়গাগুলাতে এগুলি দুইটা একই জায়গায় থাকবে, কম্প্রেশন এবং কি হবে তোমার এই জায়গাগুলাতে, এই জায়গাগুলাতে মানে এক্সট্রিম ফাইবার এটা এইদিকে যেটা সেটাতে টেনশন। আর নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় আছে সেটা তো আমরা জানি, একটু আগে আমরা হিসাব করছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে 1.7 ইঞ্চি ছিল বোধহয়, এই যে 1.7 ইঞ্চি। তাহলে টেনশন যেখানে হবে সেখানে ওয়াই কত, আমার অ্যাক্সিস যেহেতু এদিকে পজিটিভ, এখানে ওয়াইটা হবে -1.7। সো যারা ভ্যালু চিহ্ন সহ প্রপারলি করবা, দেখো এখানে ফর্মুলার একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তাইলে কি আসবে দেখো, মাইনাসে মাইনাসে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা ফর্মুলার মাইনাস সহ এই অঙ্কটা দেখি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি হবে, এই যে একদম যেখানে কম্প্রেশন হবে সেখানে পুরাটা হচ্ছে 4 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চি, আর নিচেরটা হচ্ছে 1.7 ইঞ্চি। তাহলে দুইটার ডিফারেন্স যেটা সেটা হচ্ছে 4 মাইনাস 1.7 মানে 2.3 ইঞ্চি। এবং তোমার ওয়াইটা কত, উপরের দিকে গেছে, কাজেই প্লাস। তাহলে এখানে চিহ্নটা প্লাস আর ফর্মুলায় আছে এখানে একটা মাইনাস। তাহলে দেখো কি আসলো, মাইনাস ইন্টু প্লাস গুণ দিয়ে এখানে মাইনাস আসলো। মাইনাস আসার মানেই হইলো কম্প্রেশন, ঠিক আছে। আর এখানে প্লাস আসার মানেই হইলো টেনশন, কারণ আমরা সাইন কনভেনশন সেইভাবেই বলছি যে আমরা টেনশনকে প্লাস বলি এবং কম্প্রেশনকে মাইনাস বলি। সো এই হচ্ছে আমাদের ফর্মুলার মধ্যে। আমরা যদি মনে করো এটাকে বলতাম এ, এই দিকের পয়েন্ট গুলাকে যদি বলতাম এ আর এই দিকের পয়েন্ট গুলাকে যদি বলতাম বি, মেবি আমরা এইভাবে লিখতে পারতাম ওয়াই, ওয়াই এ, আর এখানে লিখতাম হলো ওয়াই বি। আমরা মানে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই বুঝতেছি আর কি, কিভাবে লিখলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। কারণ এই সি লিখলে বোঝা গেল না যে দুইটা সি দুই রকম হয়ে গেল, ঠিক আছে। ওয়াই এ আর ওয়াই বি লিখলে তুমি ওয়াই এর ভ্যালু ছবিতেই দেখতে পাইতেছো, এটা হচ্ছে কত 2.3, আর ওয়াই বি এর ভ্যালু দেখতে পাইতেছো -1.7, যেহেতু সে অ্যাক্সিসের নেগেটিভ দিকে আছে, ঠিক আছে। সো এই হলো দ্বিতীয় অঙ্কটা আমরা যেটা দেখলাম, যেটা বের করতে বলা হয়েছিল যে ম্যাক্সিমাম টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস কত বাইর করতে, সেটা আমরা বের করলাম। দেখো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকলে করো, আমরা সেটা ক্লিয়ার করে যাই।
স্যার ওই ডায়াগ্রাম এ আর বি টা একটু ঝামেলা হচ্ছিল, মানে আজকে বোধহয় নেটের প্রবলেম। কোন ডায়াগ্রাম এ বি বুঝি নাই। জি স্যার, এই যে এই ডায়াগ্রাম ছোট হাতের এ আর ছোট হাতের বি, যেটা সেকশন এ এ আর তার পাশেরটা, মানে একটু এক্সপ্লেইন করেছিলেন না, হ্যাঁ, তো ওইটা কাইন্ডলি আরেকবার। এটা যেটা বললাম যে দেখো এখানে পিছনে কিছু একটা আছে বোঝা যায়। আমরা যেহেতু ফার্স্ট ইয়ারের ড্রয়িং ক্লাস করেছি, এই ডটেড লাইনের মানে জানি আমরা যে এখানে হিডেন কিছু একটা আছে, এবং সেটা আপাতত আর কোনো ইনফরমেশন না থাকলে শুধু এটা দিয়ে এতটুকুই বোঝা যায়, কিন্তু রিয়েলি কি ঘটেছে এই জায়গায় বোঝা যায় না। বাট হাউএভার এখানে সেকশন মার্ক দিয়ে সেকশনটা দেওয়া আছে আমাদের, এবং আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই জায়গায় এটা কনস্ট্রাকশনটা এই ধরনের, এটা সলিডও না, এটা পাইপও না, ঠিক আছে। এটা একটা সলিড সেকশনও উঠে নাই বা একটা সার্কুলার সেকশনও উঠে নাই, এটা আসলে এই ধরনের একটা চ্যানেলের মতো সেকশন। তাহলে নিচে এরকম চ্যানেলের মতো উঠতে উঠতে এই চ্যানেলটা ঘুরা শুরু করছে এইদিকে। সো সেকশনটা দেখতে এরকম, এবং জিওমেট্রিক ডাইমেনশন যেটা দেওয়া আছে এটা দেওয়া থাকবে না, এটা আমরা বের করতে হবে আর কি। সো 2.3 1.7 বের করতে হবে। এর বাইরে যেটা দেওয়া আছে এই ফুল ডাইমেনশনটা 4 ইঞ্চি, এই ফুল ডাইমেনশনটা 4 ইঞ্চি, এবং থিকনেস গুলো আছে 1 ইঞ্চি করে। সো দিস ইজ 1 ইঞ্চ, দিস ইজ 1 ইঞ্চ, দিস ইজ 1 ইঞ্চ, ঠিক আছে। এটাই বলেছিলাম, এবং বলেছিলাম যে এরপরে আমরা এই জায়গায় কাটলাম, কেটে ইন্টারনাল ফোর্স কত বের করলাম, উপরে যা নিচে তার ইকুয়াল অপোজিট হতে হবে। এখন তুমি যে কোনো এক সাইড নিয়েই অঙ্ক করতে পারো, কিছু আসা যায় না। এখানে দেখো এখানে কি হইতেছে, এখানেও এই জায়গায় কম্প্রেশন, এই জায়গায় টেনশন, তাই না? আর তুমি যদি আমি যেরকম করেছি নিচের দিক চিন্তা করো, তাইলেও কি হইতেছে, নিচেও এই এই ধরনের মোমেন্ট আসে, এই দিকগুলাতে কম্প্রেশন এবং এই দিকগুলাতে টেনশন। কাজেই তুমি উপরের পার্ট নিয়ে করলে যা পাবা, নিচের পার্ট নিয়ে করলেও এক্স্যাক্টলি সেম জিনিস পাবা, উল্টা হবে না, ঠিক আছে। স্ট্রেস ভিতরে যেটা ডেভেলপ করে, তোমার টেনশন যদি হয়ে থাকে এই জায়গায়, উপরে নিচে সব জায়গাতেই টেনশন, বা কম্প্রেশন যদি হয়ে থাকে এই জায়গায়, উপরে নিচে সব জায়গায় কম্প্রেশন। এবং এটা আমরা দেখেও অ্যাসেস করতে পারি যে এই ধরনের একটা জিনিস যদি থাকে, এই দিক থেকে যদি ধাক্কা দেই, আমাদের কমন সেন্সই বলে যে এই জায়গায় চাপ খাবে এবং এই জায়গায় টান খাবে। সো হিসাব করে যদি আমরা উল্টা কিছু পাই, বুঝতে হবে যে আমাদের চিহ্ন বা ক্যালকুলেশনে কোথাও ভুল আছে। হিসাব অনুযায়ী এই জায়গায় কম্প্রেশন আসা উচিত, এই জায়গায় টেনশন আসা উচিত। দেখো আর কিছু আছে? আর কিছু না থাকলে এখানে এরপরে যেটা আসে যে সবসময় আমরা স্ট্রেস তো একটা হিসাব করি, স্ট্রেস হিসাব করলে পরবর্তীতে কথা যেটা চলে আসে, মানে স্ট্রেস হিসাব করি মানে আমরা সেই চ্যাপ্টার 1 থেকে স্ট্রেস হিসাব করতেছি ডিউ টু ডিফারেন্ট রিজনস। কখনো অ্যাক্সিয়াল লোডের জন্য হিসাব করেছি, এখন আমরা বেন্ডিং এর জন্য হিসাব করলাম আর কি। অ্যাক্সিয়াল লোডে যেরকম হঠাৎ করে জিওমেট্রিতে কোনো চেঞ্জ থাকলে স্ট্রেস ম্যাগনিফাইড হয়ে যায়, এখানেও সেটা ঘটে। সো আমরা আগের মতোই একই কাজ করব, সে কোনো একটা ক্রস সেকশন মনে করো রেক্টেঙ্গুলার বা যে কোনো ধরনের থাকুক যাচ্ছিল, হঠাৎ এখানে একটা নস চলে আসছে, সেই ক্ষেত্রে কি হবে? এখানে আমি যে স্ট্রেসটা ক্যালকুলেট করতাম তোমার my/i ধরে এই সেকশন বরাবর, এখানে আমি তো বের করতে পারতাম যে ম্যাক্সিমাম স্ট্রেস কত, সেটা মনে করো আমি হিসাব করলে হয়তো পেতাম এটা ছিল মনে করো আমার হিসাবের my/i থেকে যদি বাইর করো আর কি, ঠিক আছে। তো অ্যারো আসলো অ্যারো না আর কি, এগুলো আসলে স্ট্রেট লাইন, ঠিক আছে। তো my/i দিয়ে হিসাব করলে মনে করো হিসাবে স্ট্রেসের ভ্যারিয়েশনটা আসে এইরকম, ঠিক আছে। কিন্তু আসলে যেহেতু এখানে অল অফ এ সাডেন দেখা যাচ্ছে যে ক্রস সেকশনের জিওমেট্রি চেঞ্জ হয়েছে, কাজে বোঝা যায় এখানেও কনসেন্ট্রেশন একটা হবে। কাজে যেটা তুমি হিসাব করতেছো এই ভ্যালুটা আসলে এই ভ্যালু না, এটাকে আরেকটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করতে হবে আর কি। এতটুকু আমরা জানি, আগেও দেখছি। কাজেই আমার ক্যালকুলেটেড হিসাবকে একটা ভ্যালু দিয়ে গুণ করতে হবে, সেটাই হলো স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কে আর কি। তো সেটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমাদের একটা চার্ট দেওয়া থাকবে আগের মতোই। ডিফারেন্ট কেস মনে করো এই ধরনের কেস হলে যদি এরকম ফিলেট হয়, এরকম একটা চার্ট দেওয়া থাকবে। যদি যেই ছবিটা আমরা একটু আগে দেখলাম সেই রকম কেস হয়ে থাকে, তাহলে এই ধরনের একটা চার্ট দেওয়া থাকবে। সো চার্টে ইউজ করার জন্য আমাদের কি করতে হয়, হরাইজন্টালি কি আছে, ভার্টিক্যালি আমার আউটপুট আর কি। তাহলে আমার এই ছবিতে হরাইজন্টালি কি লাগে, স্মল এইচ বাই স্মল আর, ডানের ছবিতে স্মল এইচ বাই স্মল আর। ছবিতে ডেফিনেশন দেওয়া থাকবে স্মল এইচ কি, স্মল আর কি, বা আদার যেগুলা লাগে এই গ্রাফের ভিতরে গেলে সেগুলি দেওয়া থাকবে। সো আমরা এখানে ছবিতে যে ডাইমেনশন দেওয়া থাকবে আমাদের প্রবলেমে এগুলির ডাইমেনশন গুলাও দেওয়া থাকবে,
ঠিক আছে। সো সেখান থেকে আমরা এইচ বাই আর হিসাব করতেই পারবো। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, যদি এটা এরকম কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে এগুলারে প্লট করা হয়েছে আর বাই ডি দিয়ে। ঠিক আছে, সো দিস আর বাই দিস ডি দিয়ে এগুলা প্লট করা আছে। আমাদের গিভেন প্রবলেমে আমরা আর বাই ডিটা বের করব, যেটাতে পড়ে সরাসরি যদি পড়ে সেটা নিব, সরাসরি না পড়লে ইন বিটুইন আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করব। মনে করো তোমার 0.75, ঠিক আছে, আর বাই এই আর বাই ডি এর ভ্যালু। আর মনে করো তোমার এটা আসছে এখানে স্মল এইচ বাই আর, তুমি হিসাব করছো, এটা মনে করো এরকম একটা ভ্যালু এই জায়গায় পড়ছে। ঠিক আছে, আর তোমার আর বাই ডি হিসাব করছো সেটা 0.75 আছে। লিনিয়ার ইন্টারপোলেশন যেহেতু করবো আমরা এই মাঝখানে আসবো, এই পয়েন্টটা নিব, এই পয়েন্ট নিয়ে দেন উই গো হরাইজন্টাল, কে এর ভ্যালু নিব আমরা। এখন স্কেল দিয়ে মাপ দাও যে কত মিলিমিটার, এখানে এত মিলিমিটার, যদি পার্থক্য কত 0.2, এত মিলিমিটার যদি 0.2 হয় তাহলে স্কেল দিয়ে মাপ দিলা যে এই অর্ডিনেটটা সেটা কত, সেটা বাইর করো, তাহলে 1 এর সাথে সেই ডিফারেন্সটা অ্যাড করে দাও। সো এখান থেকে তুমি কে এভাবে বের করবা। একইভাবে বাকিটার জন্য তুমি বের করবা, যে কি যেটা লাগে সেটা দেখবা, দেখাই যাচ্ছে যে আমাদের কি লাগে হরাইজন্টালি এইচ বাই আর, সেটা বের করলা। দেন অ্যাগেইন গো ফর লিনিয়ার ইন্টারপোলেশন অফ আর বাই ডি, কে এর ভ্যালুটা বের করবা। এবং তুমি নর্মাল ভাবে যে স্ট্রেসটা হিসাব করছিলা সেইটাকে ওই কে দিয়ে গুণ করে দিবা। ওই জায়গায় আসলে ডিউ টু জিওমেট্রিক চেঞ্জ কনসেন্ট্রেশনের কারণে স্ট্রেস ভ্যালুটা অত হবে। সো এই হলো তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন রিলেটেড ইস্যু। 42 বাজে, আরেকটা অঙ্ক বোধহয় আমি শুরু করতে চাবো না, জাস্ট একটু ব্রিফলি বলে যাই যে সোফার আমরা যেটা করেছি, আমাদের কাজগুলা কি দেখো। আমরা একদম শুরুর থেকে সেই ইন্টারমিডিয়েট থেকে বা তার আগে তোমাদের এই জিনিসগুলা বুকস লবতে ইন্টারমিডিয়েটেই দেখেছো। ইন্টারমিডিয়েট থেকে আমরা একটা জিনিস বলে আসি যে, হয়তো বাংলায় বলেছো আর কি, বাট দ্য থিং ইজ সেম, যে আমরা বলি যে ম্যাটেরিয়াল হলো কি হোমোজিনিয়াস, ম্যাটেরিয়াল আইসোট্রপিক। হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক মানে আমরা জানি যে যেখানেই তুমি দেখো না কেন প্রপার্টি এক, হোমোজিনিয়াস হলে সেটা হইতে হবে তোমার একটা ম্যাটেরিয়ালের কোনো গিভেন এক্স ওয়াই কোঅর্ডিনেটে ম্যাটেরিয়ালের যেই প্রপার্টি গুলা সেটা যেটা আর একটা গিভেন এক্স ওয়াই কোঅর্ডিনেটর সেই একই ভ্যালু হবে। আর আইসোট্রপিক কি? আইসোট্রপিক হচ্ছে এক্স ডিরেকশনে যেই ভ্যালু, ওয়াই ডিরেকশনেও সেই ভ্যালু, জেড ডিরেকশনেও সেই একই ভ্যালু, মানে ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট আর কি, প্রপার্টি ডিরেকশনের সাথে চেঞ্জ হয়ে যায় না। সো আমরা এইটা বলেই সব ফর্মুলা সোফার ডিরাইভ করেছি। কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু জিনিস আসে হয়তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে এগুলা মিলে, কিন্তু কনস্ট্রাকশনের উপরে হয়তো মিলে না। মনে করো এরকম একটা সেকশন যদি হয় যার উপরের দিকটা দেখো টিম্বারের হ্যাজ দেওয়া আছে, ঠিক আছে। সো এইরকম একটা সেকশন যদি আসে যে এতটুকু মনে করো তোমার এক ম্যাটেরিয়াল, তার নিচে মনে করো এতটুকু আরেক ম্যাটেরিয়াল, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি দুইটা ম্যাটেরিয়াল তার নিজের জায়গায় একইভাবে বিহেভ করবে, কিন্তু যখন একটা বডি হিসাবে হিসাব করতে যাব তখন কিন্তু আসলে সেই বিহেভিয়ারটা এক ইকুয়েশনের মধ্যে আনা যায় না। আনতে হলে তারে এক ম্যাটেরিয়ালে ট্রান্সফার করতে হবে। বাট এটাও আমরা জানি যে ম্যাটেরিয়াল যে মেম্বারটা আছে সেটা যদি একটা মেম্বার হিসেবে কাজ করে, অ্যাটলিস্ট এতটুকু আমরা বলতে পারি যে একটা মেম্বার থাকতে হলে ডিফরমেশন সেম থাকতে হবে। নিচে তোমার মনে করো নিচে উপরের কাঠের এই লোকেশনে যেই স্ট্রেন, নিচে যদি স্টিল হয়ে থাকে নিচেও এই লোকেশনে একই স্ট্রেন হতে হবে। স্ট্রেন কেন সেম? ডিফরমেশন সেম হতে হবে। এটা যদি কম যায় আর এটা যদি বেশি চলে যায়, বা এটা যদি বেশি যায় এটা যদি কম যায়, তাহলে তো এই জায়গায় স্লাইডিং হয়ে এটা আলাদা হয়ে যাবে। সো এই জায়গায় ডিফরমেশন সেম হতে হবে দুইটা যদি একটা বডি হিসাবে কাজ করে। ডিফরমেশন সেম হওয়ার মানে হলো যে স্ট্রেন গুলা সেম হবে। এখনই বুঝে ফেলতেছে যে স্ট্রেন যদি সেম হয়ে থাকে, স্ট্রেস হলো সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, স্ট্রেসের ভ্যালু ডিফারেন্ট হবে। সো আমরা এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য যেটা করব সেটা হলো যে এটাকে একই ম্যাটেরিয়ালে কনভার্ট করে নিব, ঠিক আছে। সো আইদার আমরা টিম্বারটাকে স্টিলে কনভার্ট করতে হবে অথবা স্টিলটাকে টিম্বারে কনভার্ট করতে হবে। তার যেহেতু সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, এপসাইলন উইল প্লে দ্য রোল। তার মানে কি তোমার সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, যার ই এর ভ্যালু বেশি তার সিগমা বেশি হবে, ঠিক আছে। সিগমা বেশি হওয়ার মানে তুমি আসলে অন্য ম্যাটেরিয়াল দিয়ে হিসাব করলে ওই রেশিওতে তার এরিয়াটা বেশি ধরতে হবে, অথবা ওই রেশিওতে কম ধরতে হবে যার ক্ষেত্রে কম আর কি। সো এটা আমরা আগামী দিন দেখবো, আজকে আমি আর এটা শুরু করতে চাচ্ছি না। তাহলে
ফর দ্য ক্লাস এখানে আমি শেষ করব